আসসালামু আলাইকুম। আমাদের আজকের ফিজিক্স লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফিক্যাল কনসেপ্ট অফ আইডিয়াল গ্যাস অ্যান্ড থার্মোডাইনামিক্স। ওকে, তো আমরা হচ্ছে আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয় কিংবা গ্রাফগুলো দেখে কিভাবে অ্যানালাইসিস করতে হয় আজকে আমরা সেইগুলো দেখার চেষ্টা করব। ওকে, তো মূলত এটা কিন্তু আসলে শুধু ফিজিক্সেরই কোনো চ্যাপ্টার না, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 অর্থাৎ পরিবেশ রসায়নও কিন্তু এই চ্যাপ্টার পরিবেশ রসায়ন নামক যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেও কিন্তু আমাদের এই কনসেপ্টগুলো খুব কাজে দিবে। ওকে, আচ্ছা, তো একটু তোমরা কষ্ট করে আমাকে জানাও যে আমাদের এই লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, আর আমার ভয়েস ঠিক মতন শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও। ওকে, একটু কষ্ট করে জানাও, আমি একটু দেখে নিই। আর তোমরা একটু কমেন্ট করে জানাও একটু কষ্ট করে যে আমাদের ঠিক মতন বোর্ডটা দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে জানাও। ওকে, আর তোমরা কে কে চলে আসছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের লাইভ ক্লাসটা কারা কারা দেখছো। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের গ্রাফ আমরা কি করব, আমরা আজকে আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার গ্রাফগুলো দেখব এবং গ্রাফগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং কিভাবে গ্রাফ ড্র করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো মূলত গ্রাফে যাওয়ার আগে ফার্স্টে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হয় আমাদের যে সূত্রগুলো আছে আদর্শ গ্যাসের। ওকে, আমরা সবাই মোটামুটি জানি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর হচ্ছে বিজ্ঞানী গে-লুসাকের সূত্র। এই সূত্রগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হয়। এই কারণে আমরা এই গ্রাফটা ব্যাখ্যা করার পূর্বে আমরা আসলে এই কনসেপ্টগুলো সম্পর্কে একটু জেনে নেই। ওকে, আমরা এই কনসেপ্টগুলো সম্পর্কে একটু জেনে নেই। ওকে, তো আমি একটু কমেন্টগুলো পড়ি। আমাদের সাথে আছে তৌহিদ আহমেদ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আরো অনেকেই চলে আসছো প্রায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা হচ্ছে যত ক্লাসটা দীর্ঘায়িত হবে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, লাইক দিবা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমি শুরু করি। হ্যাঁ, ফাতিমা আঞ্জুম চলে আসছো। আচ্ছা, তাহলে এবার দেখো কি বললাম আমরা, যে আমরা এই গ্রাফগুলো অ্যানালাইসিস করার আগে প্রথমে আমাদের এই আদর্শ গ্যাসের সূত্র সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েলের সূত্র। ওকে, বিজ্ঞানী বয়েলের সূত্র, আমরা এক্সপ্রেশন গুলো পড়বো। ওকে, বিজ্ঞানী বয়েলের সূত্র। আচ্ছা, তো এবার দেখো আমরা বয়েলের সূত্র আসলে কি বলছে। বয়েলের সূত্র বলছে যে নির্দিষ্ট ভরের গ্যাস নির্দিষ্ট তাপমাত্রায় তার সেই গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। ওকে, সেই গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ P is proportional to 1/v। আমি জাস্ট এক্সপ্রেশন গুলো দেখাই। ওকে, তো মনে দেখো আমাদের বয়েলের সূত্র কি বলছে, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। কেউ যদি এভাবে লেখো কোনো সমস্যা নেই, V is proportional to 1/p লেখো কোনো সমস্যা নেই, যে কোনো একটা লিখলেই কারেক্ট। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, তাহলে কি বললাম আমরা, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক কখন, যখন আসলে পরিবেশের তাপমাত্রাটা ধ্রুবক বা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে চাপ আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। কখন এই সূত্রটা সঠিক হবে, যখন পরিবেশের তাপমাত্রা কি থাকবে বলতো, কনস্ট্যান্ট থাকবে। তার মানে এই সূত্রটা সত্য হওয়ার শর্ত হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার কি থাকতে হয় বলতো, কনস্ট্যান্ট থাকতে হয়। এই লাইনটা লিখে নাও, তাপমাত্রা বা টেম্পারেচার কি থাকতে হয় বলতো, কনস্ট্যান্ট থাকতে হয়। তার মানে কোন গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, এই ফর্মুলাটা সত্য হবে তখনই
যখন ওই গ্যাসের তাপমাত্রাটা কি বলতো ধ্রুবক, তাপমাত্রাটা হচ্ছে আমাদের ধ্রুবক, তখনই কেবলমাত্র হচ্ছে আমাদের কি হবে বলতো, আমাদের হচ্ছে এই ফর্মুলাটা খাটবে। ওকে, P is proportional to 1/v, এই সূত্রটা তখনই ভ্যালিড হবে যখন তাপমাত্রাটা কি বলতো কনস্ট্যান্ট। আচ্ছা, তো বয়েলের সূত্রে যে গ্রাফটা, ওটা একটু দেখি যে আমরা কিভাবে বয়েলের সূত্রের গ্রাফটা আঁকি, বা বয়েলের সূত্রের গ্রাফটা আমরা কিভাবে নরমালি ড্র করি একটু আমরা দেখি। আমরা উপরের লেখাগুলো মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, P is proportional to 1/v, এই সূত্র কখন সত্য হবে, যখন তাপমাত্রা হচ্ছে ধ্রুবক। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখো যে P is proportional to 1/v। ওকে, তাহলে আমি একটু এখানে লিখি P is proportional to 1/v। ওকে, তাহলে এবার দেখো, আমরা সবাই আশা করি জানি যে সমানুপাতিক উঠানোর পর একটা ইকুয়াল সাইন দিতে হয়, তারপর একটা ধ্রুবক লিখতে হয়। তাহলে আমরা যদি সমানুপাতিক উঠাতে চাই, একটা ইকুয়াল সাইন দিব আর একটা কনস্ট্যান্ট k লিখবো। ওকে, সমানুপাতিক উঠায় বা সমানুপাতিকের পরিবর্তে সমান সমান আর কনস্ট্যান্ট লিখতে হয় ইনটু 1/v, ইনটু 1/v। ওকে, তো আমরা এভাবে করে লিখতে পারি। ওকে, ইনটু 1/v। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারবো, খেয়াল করো তো, আমরা এখান থেকে লিখতে পারবো কিন্তু PV equals to constant, আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে PV equals to constant। ওকে, PV equal to constant k। আচ্ছা, তো এবার আমরা যদি একটু x অক্ষ y অক্ষ ড্র করি, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তো x অক্ষে সে ফর एग्जांपल আমি দিলাম হচ্ছে x অক্ষে আমরা দিলাম হচ্ছে আয়তন v, আর y অক্ষে ধরো আমরা দিলাম হচ্ছে প্রেসার p। ওকে, x অক্ষ বরাবর ধরো কাজ করতেছে আয়তন v, আর y অক্ষ বরাবর হচ্ছে কাজ করছে সে ফর एग्जांपल প্রেসার p। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো আমরা এখান থেকে কিভাবে এরপরে অ্যাপ্রোচটা করব, আর একটু দেখো, সেটা হচ্ছে যে p আমাদের কোন অক্ষে আছে বলতো, p আমাদের y অক্ষে আছে, আর v আমাদের কোন অক্ষে আছে, v আমাদের x অক্ষে আছে। তাহলে এবার দেখো, এই p এর পরিবর্তে আমরা লিখি হচ্ছে সে ফর एग्जांपल y লিখলাম। কেন y লিখলাম, কারণ আমাদের p কোন অক্ষে আছে, y অক্ষে আছে, আর v এর নিচে আমরা লিখলাম হচ্ছে x লিখলাম। কেন x লিখলাম, কারণ v কোন অক্ষে আছে বলতো, x অক্ষে আছে। ওকে, আচ্ছা, তাহলে xy equals to constant k, বা এখান থেকে আমি লিখতে পারি yx বা xy equals to constant k। ওকে, তো এই লাইনটা মনে রাখবা। ওকে, তাহলে একটু দেখো মন দিয়ে যে PV equal to constant, এই যে সূত্রটা সেটা কিন্তু xy equal to constant এই সমীকরণটাকে সমর্থন করে। ওকে, আমি আরেকবার বলি, PV equal to constant এই সূত্রটা xy equal to constant এই সমীকরণকে সমর্থন করে। ওকে, আচ্ছা, তার মানে এই সমীকরণটার একটা স্পেশাল নাম আছে, একটু মনে রাখবা এই নামটা, এই যে xy equal to constant। ওকে, দুইটা চলক, ওকে, x ও চলক y ও চলক, দুইটা চলক ইকুয়াল টু কনস্ট্যান্ট বা xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের সমীকরণটা আসলে কি নির্দেশ করে, এই টাইপের সমীকরণটা আসলে একটা আয়তাকার অধিবৃত্তকে নির্দেশ করে। ওকে, এই লাইনটা একটু মনে রাখবা, আয়তাকার অধিবৃত্ত। ওকে, xy ইকুয়াল টু কনস্ট্যান্ট কি মিন করে, xy equal to constant এই সমীকরণটা একটা আয়তাকার অধিবৃত্তকে মিন করে। এটা আমি কেন বললাম যে এটা আয়তাকার, মানে কেন বললাম, তো আমরা নরমালি কিন্তু জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ওকে, আচ্ছা, তো এটা একটা সমীকরণ না, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আচ্ছা, তো তোমরা যারা মোটামুটি ইন্টার ফার্স্ট, তোমাদের তো এখানে বেসিক্যালি দুইটা ব্যাচ থাকার কথা, একটা হচ্ছে যারা কিনা ইন্টার ফার্স্ট ইয়ারে অলমোস্ট শেষ হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে উঠবা এরকম একটা অবস্থা, আর আরেকটা ব্যাচ হচ্ছে যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা। তো মোটামুটি সবার আশা করি জানা উচিত যে এই সমীকরণটা, এই ইকুয়েশনটা দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। ওকে, আচ্ছা, ঠিক সেরকম আমরা যদি এরকম একটা সমীকরণ দেখি, একটু মন দিয়ে দেখো, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটাও আরেকটা সমীকরণ। ওকে, এটাও কিন্তু আমাদের আরেকটা সমীকরণ। তো এই সমীকরণটা দেখলেও আমরা কিন্তু সবাই আন্দাজ করতে পারি যে এই সমীকরণটা একটা সরল রেখাকে সমর্থন করে বা সরল রেখাকে নির্দেশ করে। ওকে, নরমালি আমরা তারপর আমরা এটাও কিন্তু মোটামুটি জানতাম যে y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু mx প্লাস c, এই y ইকুয়াল টু mx এটাও কিন্তু একটা সরল রেখাকে নির্দেশ করে, যার স্পেশাল নাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, আমি আরেকবার একটু বলি, তোমরা সবাই এটা জানো, এগুলো জানো
যে x² + y² = r²। হায়ার ম্যাথে আমরা এই ইকুয়েশনটা দেখলে কি বলতাম যে সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তারপরে সরল রেখায় আমরা ax + by + c = 0 এই সমীকরণটা থেকে আমরা বুঝতাম যে এটা হচ্ছে একটা সরল রেখাকে নির্দেশ করে। ঠিক সেরকম y = mx, এটাকে দেখলেও আমরা বুঝবো যে এটা মানে এই ইকুয়েশনটা একটা সরল রেখাকে মিন করে বা মূল বিন্দুগামী সরল রেখাকে সমর্থন করে। ঠিক সেরকম আমাদেরকে মনে রাখতে হবে যে xy = কনস্ট্যান্ট, এই টার্মটা দেখলে আমাদের একটা আয়তাকার অধিবৃত্ত, এই লাইনটা মনে রাখতে হবে যে xy = কনস্ট্যান্ট এর শেপটা আয়তাকার অধিবৃত্ত। তো আয়তাকার অধিবৃত্তটা দেখতে কেমন? দেখতে হচ্ছে লাইক দিস, এরকম আমি যেভাবে আঁকবো সেরকম, ওকে? এই যে এরকম আয়তাকার অধিবৃত্ত দেখতে কিরকম? দেখতে হচ্ছে লাইক দিস, এরকম। এটা নিয়ে আমাদের খুব বেশি ব্যাখ্যা, এই আয়তাকার অধিবৃত্ত কি এটা নিয়ে আমাদের খুব বেশি জানা লাগবে না, ওকে? কোনো সমস্যা নেই, আমি যতটুকু বলবো ততটুকু জানলেই এনাফ, ওকে? মানে আমাদের আয়তাকার অধিবৃত্ত আমরা আঁকবো কিভাবে? এইভাবে, ওকে? খেয়াল করো, আমাদের যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো বুঝতেই পারবা যেখানে কিন্তু প্রেসারটাও কমতেছে আয়তনটাও বাড়তেছে, প্রেসারটাও কমতেছে আয়তনটাও বাড়তেছে। আর এই যে বক্ররেখা, ওকে, এই যে এইভাবে যে একটা শেপ আঁকলাম গ্রাফের, এই শেপটার নামই হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, ওকে? এতটুকু মনে রাখলেই হবে। তো মানে এভাবে আঁকতে হয়, ওকে? আয়তাকার অধিবৃত্ত। একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যে এতটুকু বুঝতে পারছো কিনা। আর তোমরা ঠিক মতন বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আমি অবশ্য আজকে আমাদের এখান থেকে আমি মনিটরিং করছি, যে মোটামুটি আমাদের এখানে নেট আজকে একদম পারফেক্ট, ঠিক আছে, ওকে? আমাদের ইন্টারনেট কানেকশন একদম ঠিক আছে। তোমরা একটু বলো যে এতটুকু। আচ্ছা আচ্ছা, আরএইচ ইমন বলেছো জি ভাইয়া বুঝতে পেরেছি। এস বিটি সুপ্রভা বলেছো বুঝা গেছে। তারপরে হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাহাউদ্দিন ইমাদ আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা একটু আগানোর চেষ্টা করি, ওকে? তাহলে আমরা একটু আগানোর চেষ্টা করি। তো আমাদের এটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। এই গ্রাফটার নাম কি? বয়েলের সূত্রের গ্রাফ। এই গ্রাফটা কখন সত্য হবে? এই গ্রাফটা সত্য হওয়ার শর্ত হচ্ছে আয়তন কি বলে, তাপমাত্রাকে কনস্ট্যান্ট থাকতে হয়, বা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আসলে এই গ্রাফটা এরকমই হবে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে P ভার্সেস V গ্রাফের চিত্রটা এমনই হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে, ওকে? আচ্ছা, তাহলে এবার আমরা এখান থেকে বয়েলের সূত্র তো পড়লাম, এবার আমরা একটু দ্রুত করে বাকি যে দুইটা সূত্র আমরা একটু ব্যাখ্যা করি। তো একটু মনে রাখবা যে বয়েলের সূত্রে কি জানি বললাম আমরা? বয়েলের সূত্রে হচ্ছে তাপমাত্রা ধ্রুবক থাকে। তো একটু মনে রাখবা, তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটা ছোট্ট কনসেপ্ট, যে কোন একটা প্রসেসে বা কোন একটা প্রক্রিয়ায় যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, কোন একটা প্রসেসে বা কোন একটা প্রক্রিয়ায় যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, তবে ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, ওকে? একটু মনে রাখবা যে কোন প্রসেসে বা কোন প্রক্রিয়ায় যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই প্রসেস বা ওই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, ওকে? এই লাইনটা একটু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট লাইন, ওকে? সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এবার আমি কি তাহলে এটাও বলতে পারি যে বয়েলের সূত্রেও কিন্তু তাপমাত্রা ধ্রুবক, আবার সমষ্ণ প্রক্রিয়াতেও কিন্তু তাপমাত্রা ধ্রুবক। তাহলে কিন্তু আমি এখান থেকে এই একটা কনক্লুশন টানতে পারি বা উপসংহার টানতে পারি যে কি বললাম, সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্রকে কিন্তু সমর্থন করে। কেন? কারণ বয়েলের সূত্রতেও তাপমাত্রা ধ্রুবক, আবার সমষ্ণ প্রক্রিয়াতেও তাপমাত্রা ধ্রুবক। তাহলে আমি বলতে পারি সেরকম দুটো লাইন জোড়া দিয়ে যে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্রকে সমর্থন করে, ওকে? আচ্ছা, তাহলে এবার একটু দেখো। আচ্ছা, তাহলে এবার একটু দেখো, এবার আমরা চার্লসের সূত্র পড়বো। এবার আমরা চার্লসের সূত্রটা একটু দেখবো যে কি মিন করতেছে চার্লসের সূত্র বা চার্লস ল, ওকে? আমরা খুব দ্রুত করে একটু সূত্রগুলো দেখে নিই, কারণ নাইলে আমরা বুঝবো না, বুঝছো? আমরা যখন গ্রাফগুলো পড়বো আমাদের বুঝতে একটু ঝামেলা হতে পারে, এইজন্য আমরা খুব দ্রুত করে আমরা ছোট্ট করে জেনে নিই চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা কি? সিম্পলি যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কেলভিন তাপমাত্রা মানে তাপমাত্রা, টেম্পারেচার। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। তাই আমরা বললাম যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার
কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কখন এই সূত্রটা সত্য? যখন প্রেসারটা বা চাপটা কনস্ট্যান্ট থাকবে, যখন প্রেসারটা বা চাপটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা বুঝে গেলাম যে চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, মানে যতটুকু মনে রাখবা, চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট V is proportional to T, অর্থাৎ আয়তন তার তাপমাত্রার কি বলতো সমানুপাতিক, আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তো এটা গেল চার্লসের সূত্র। আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী গে লুসাকের সূত্র, বিজ্ঞানী গে লুসাকের সূত্র, ঠিক আছে, বিজ্ঞানী গে লুসাকের সূত্র। তো বিজ্ঞানী গে লুসাকের সূত্রটা কি? বিজ্ঞানী গে লুসাকের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কখন এটা সত্য? যখন ওই প্রসেসটার আয়তন কনস্ট্যান্ট থাকবে, যখন ওই প্রসেসটার আয়তন কনস্ট্যান্ট থাকবে। ওকে, যখন, ওকে আমি আরেকবার বলি, মন দিয়ে দেখো, চার্লসের ফর্মুলা কি বলে? নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। এই ফর্মুলা কখন সত্য? যখন প্রেসারটা বা ওই প্রসেসটাই প্রেসার কনস্ট্যান্ট থাকবে, মানে নির্দিষ্ট চাপে কোন গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট আয়তনে কোন গ্যাসের চাপ তার তাপমাত্রার সমানুপাতিক। ওকে, এটা মনে রাখবা। আর আরেকটা লাইন মনে রাখবা, একটু মন দিয়ে দেখো, আমাদের চার্লসের সূত্রে কি বলতো প্রেসার কনস্ট্যান্ট না? চার্লসের সূত্রে প্রেসার কনস্ট্যান্ট, আর গে লুসাকের সূত্রে আয়তন কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো যেই প্রসেসে চাপ কনস্ট্যান্ট থাকে, ওকে, যে থার্মোডাইনামিক্স প্রসেসে বা যে তাপগতীয় প্রক্রিয়ায় কি বললাম আমরা, চাপ কনস্ট্যান্ট থাকে বা চাপ ধ্রুবক থাকে, ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। এই লাইনটা মনে রাখবা, যে কোনো প্রসেসে যদি চাপ কনস্ট্যান্ট থাকে, চাপ বা প্রেসার, তাহলে ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। ওকে, আচ্ছা, আর যদি কোনো প্রসেসে আয়তন কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া বা সম আয়তন প্রসেস। ওকে, এতটুকু কি বোঝা গেছে? আশা করি বোঝা গেল। আচ্ছা, ফাবিয়া রহমান বলছো যে এটা কোন চ্যাপ্টার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা ওই এটা আসলে কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার না, আমরা আসলে পড়ছি যে আমরা কি পড়ছি একটু মন দিয়ে শোনো। আমরা আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার গ্রাফগুলো বা লেখচিত্রগুলো কিভাবে বিশ্লেষণ করতে হয়, কিভাবে সেখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হয়, আর কিভাবে গ্রাফগুলো ড্র করতে হয় সেই সম্পর্কিত আমরা কনসেপ্ট জানার চেষ্টা করতেছি। ওকে, আজকের ক্লাসটা নির্দিষ্ট কোনো চ্যাপ্টারের জন্য না, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস বলো, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা বলো, এদের কনসেপ্ট দিয়ে গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয় সেই সম্পর্কিত আলোচনা। ওকে, নির্দিষ্ট একটা টপিকের উপর আমাদের হেডলাইনেও মেবি লেখা ছিল, আমাদের টপিকের হেডলাইনেও আমরা ক্লাস শুরু করার আগে। ওকে, আচ্ছা, আসিফ আল করিম আদর্শ গ্যাস। ওকে, আচ্ছা, এনিওয়ে বলেছে আদর্শ গ্যাস, তারপরে হচ্ছে আমাদের এখানে অনেকেই আজকে জয়েন করেছে। ওকে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আরাফাত রাতুল, আচ্ছা আচ্ছা, আরহাম শাদিদ, ওকে, সাইদ মোহাম্মদ জোবায়ের। ওকে, আচ্ছা, তো আশা করি অনেকেই জয়েন করেছে। ওকে, আচ্ছা, তো একটু কষ্ট করে আমাকে জানাবা যে ক্লাসটা ঠিক মতো তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আগাই এখান থেকে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু আগানোর চেষ্টা করি, ওকে, আচ্ছা, তো এবার আরেকটা কথা একটু মনে রাখবা, যখন আমরা কোনো গ্রাফ ড্র করব, ধরো আমরা একটা গ্রাফ ড্র করতে চাই, ধরো এটা আমাদের x অক্ষ, আর ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা, তো ধরো আমরা কোনো গ্রাফটা ড্র করতে চাই, এই গ্রাফের মধ্যে মন দিয়ে শুনবা, সেটা হচ্ছে ধরো আমি x অক্ষের সমান্তরাল করে কোনো রেখা আঁকলাম। ওকে, ধরো আমি x অক্ষের সমান্তরাল করে কোনো রেখা আঁকলাম, এই লাইনটা একটু অলওয়েজ মনে রাখবা। ওকে, এটা একদম সহজ কথা, সবাই জানি আমরা। x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট থাকে, বা আমি আরেকবার বলি, x অক্ষের সমান্তরাল সরলরেখায় y কনস্ট্যান্ট থাকে। ওকে, এই লাইনটা লিখে রাখো যে x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট থাকে, আমাদের কাজে দিবে।
x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট থাকে, x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট থাকে, এই লাইনটা লিখলে হবে y কনস্ট্যান্ট, x বা ধ্রুবক, y ধ্রুবক, x অক্ষের সমান্তরাল রেখায় y ধ্রুবক। আর দুই নাম্বার যে লাইনটা মনে রাখবা যে উল্টা করে, হ্যাঁ, y অক্ষের সমান্তরাল রেখায়, y অক্ষের সমান্তরাল রেখায়, y অক্ষের সমান্তরাল রেখায় x কনস্ট্যান্ট, এই লাইনটা মনে রাখবা। x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট আর y অক্ষের সমান্তরাল রেখায় x কনস্ট্যান্ট, এই লাইনটা মনে রাখবা। x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট, কেননা সকল বিন্দুতে ভুজ চেঞ্জ হয় কিন্তু কোটি চেঞ্জ হয় না। আর y অক্ষের সমান্তরাল রেখায় তোমার কি বললাম, x কনস্ট্যান্ট। তাহলে মানে এই রেখায় কিন্তু কোটিগুলোর মান চেঞ্জ হয় কিন্তু ভুজের মান চেঞ্জ হয় না। জানি আমরা মোটামুটি সবাই এটা আমরা বুঝবো, ক্লাস 9 10 এর কনসেপ্ট বা 8 9 এর কনসেপ্ট। জাস্ট একটু মনে রাখবা যে x অক্ষের সমান্তরাল রেখায় y কনস্ট্যান্ট আর y অক্ষের সমান্তরাল রেখায় x কনস্ট্যান্ট। ওকে, এই লাইনটা একটু মনে রাখবা। এবার আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। এবার আমরা আমাদের আজকের মেইন বা মূল আলোচনায় চলে যাই। ওকে, তাহলে একটু আমরা দেখি আমাদের মূল আলোচনাটা আজকে কতটুকু কিভাবে শুরু হবে একটু দেখো। তাহলে আমরা আমাদের আজকের দিনের প্রথম গ্রাফটা ড্র করার চেষ্টা করি, প্রথম গ্রাফ। ওকে, তো ধরলাম এটা আমাদের আজকে 1 নাম্বার গ্রাফ, 1 নাম্বার কোশ্চেন। তো গ্রাফটা দেখতে কেমন একটু আমি তোমরা সবাই একটু খাতা কলম বের করে একটু আঁকার চেষ্টা করো। ওকে, তো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ওকে, তো আমাদের x অক্ষ বরাবর কোশ্চেনে দেওয়া আছে আয়তন v, আমাদের x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর আমাদের কোশ্চেনে দেওয়া আছে প্রেসার p, আর আমাদের একটা গ্রাফ ড্র করা, গ্রাফটা লাইক দিস, এইভাবে আমি একটু আঁকি। ওকে, আমি একটু আঁকি কষ্ট করে, ওয়েট, এইটা। ওকে, আমাদের গ্রাফটা মেইনলি এইভাবে আঁকা। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফটা। গ্রাফটার স্টার্টিং পয়েন্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ধরো এখান থেকে আমাদের গ্রাফটা শুরু হয়েছে 1 নাম্বার। ওকে, 1 থেকে ধরো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আমি একটু এখানে তারপর আমি বলতেছি। ওকে, আমি একটু আঁকা শেষ করি তারপর আমি বলতেছি। এটা আমাদের 3, এটা আমাদের 4। তো আমাদের প্রসেসটা 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ গেছে, 3 থেকে 4 এ গেছে, আর 4 থেকে 1 এ গেছে। ওকে, আচ্ছা, তো আমাদের কোশ্চেন হচ্ছে পিভি গ্রাফের আলোকে, পিভি গ্রাফের আলোকে, পিভি গ্রাফের আলোকে, পিভি গ্রাফের আলোকে আমাদের কি কি আঁকতে হবে? পিটি গ্রাফ, পিটি গ্রাফ এবং পিটি গ্রাফ এবং ভিটি গ্রাফ ড্র করতে হবে। ওকে, পিটি গ্রাফ এবং ভিটি গ্রাফ ড্র করতে হবে। ওকে, যাই হোক, পিভি গ্রাফের আলোকে পিটি গ্রাফ এবং ভিটি গ্রাফ ড্র করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো যাই হোক আমরা আঁকবো। দেখো আমাদের কোশ্চেনে কি বলা, আমাদের কোশ্চেনে চাপ বনাম আয়তন লেখচিত্রের মধ্যে একটা প্রসেস ব্যাখ্যা করা। ওকে, যে কোনো প্রসেস আসলে কোশ্চেনে গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা থাকবে। ওকে, তো ধরো একটা এটাতে সম্পূর্ণ প্রসেস ব্যাখ্যা করা, মানে গ্রাফ আসলে কিসের জন্য আমরা ইউজ করি বলো তো? গ্রাফ মূলত ব্যবহার করা হয় কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য। ওকে, তো ধরো একটা এক্সপেরিমেন্ট হয়েছে কোনো একটা ল্যাবে, তো কোনো একটা ল্যাবে এক্সপেরিমেন্ট হওয়ার পর ওই রেজাল্ট গুলা দিয়ে ধরো একটা গ্রাফ ড্র করছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কোনো একটা প্রসেস আসলে কোনো একটা গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করা। যে প্রসেসটা এখান থেকে শুরু, 1 নাম্বার থেকে শুরু, প্রসেসটা এই 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ গেছে, 3 থেকে 4 এ গেল, 4 থেকে আবার 1 এ ফেরত আসলো। এটাকে আমরা বলি একটা চাক্রিক প্রসেস। ওকে, চাক্রিক প্রসেস আমরা কেন বললাম? কারণ 1 নাম্বার থেকে শুরু হয়েছে প্রসেসটা, পুরো প্রসেসটা কমপ্লিট করে আবার সে 1 নাম্বার প্রসেসেই ফেরত আসছে। মূলত একটা প্রসেস আমাদের এই গ্রাফে ব্যাখ্যা করা। তো এই গ্রাফে যেই প্রসেসটা ব্যাখ্যা করা, সেই ব্যাখ্যার আলোকে আমাদের প্রথমে পি বনাম টি বা পিটি গ্রাফ ড্র করতে হবে। ওকে, তো আমি এটা আরেকবার বলি, তো মন দিয়ে দেখো আমাদের কি সলিউশন, আমাদের কি করতে হবে? আমাদের একটা নতুন গ্রাফ ড্র করতে হবে, নতুন গ্রাফ, যেই গ্রাফটার কি কি বলতো? পিটি, পি বনাম টি গ্রাফ। ওকে, চাপ বনাম তাপমাত্রা গ্রাফ, পি বনাম টি গ্রাফ। আমি কি এঁকে নিই? এটা আমাদের ধরো y অক্ষ, এটা আমাদের x অক্ষ,
তো আমাদের রাখতে হবে হচ্ছে p বনাম t গ্রাফ x y অক্ষে p আর x অক্ষে ধরো t। ওকে, তো আমি আরেকবার বলি, আমাদের কোশ্চেনে দেওয়া আছে p বনাম v গ্রাফ, আমাদের আঁকতে হবে p বনাম t গ্রাফ কার আলোকে? এই যে আমাদের যা ব্যাখ্যা করা আছে, এতটুকুর মধ্যে যা ব্যাখ্যা করা আছে সেই ব্যাখ্যার আলোকে আমাদের হচ্ছে গ্রাফটা ড্র করতে হবে। ওকে, তাহলে আমরা একটু শুরু করি আস্তে আস্তে করে, একটু মন দিয়ে দেখো, আমাদের অবজারভেশন গুলো একটু কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ফার্স্ট একটু খন্ড খন্ড করে করব। আমরা 1 থেকে 2 নাম্বার প্রসেসের জন্য ফার্স্ট একটু ব্যাখ্যা করি। ওকে, তো আমরা সলিউশনে চলে যাই, সলিউশনের ব্যাখ্যায় চলে যাই, একটু মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে দেখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার 1 থেকে 2 প্রসেসের জন্য ফার্স্টে আমরা একটু কথা বলার চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট আমরা কি করব, 1 থেকে 2 নাম্বার প্রসেসটা আমরা একটু অবজারভেশন করার চেষ্টা করব। 1 থেকে 2, ওকে, যে প্রসেসটা 1 থেকে 2 এ গেল ওটা আসলে কি মিন করতেছে, বা এই 1 থেকে 2 এই এতটুকু লেখচিত্র কি কথা বলছে বা কি ব্যাখ্যা দিচ্ছে সেটা আমরা বের করতে চাই। তাহলে দেখো 1 থেকে 2 নাম্বার এই গ্রাফটা আসলে কেমন বলো তো? x অক্ষের সমান্তরাল। 1 থেকে 2 নাম্বার এই যে প্রসেসটা, এই যে প্রসেসটা 1 থেকে 2 এ গেল, এই 1 থেকে 2 এর এতটুকু লেখচিত্র কি মিন করে বলো তো? সেটা কি x অক্ষের সমান্তরাল না? আচ্ছা, তো একটু আগে দুইটা কথা লিখে দিয়েছিলাম যে x অক্ষের সমান্তরাল সরলরেখায় y কনস্ট্যান্ট থাকে। তাহলে খেয়াল করো, আমাদের এই লেখচিত্রের y টা কি? প্রেসার p, কারণ আমরা প্রেসারটা y অক্ষ বরাবর প্লট করছি কোশ্চেনে, আর আয়তনটা x অক্ষ বরাবর প্লট করা হয়েছে। ওকে, একটু মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, 1 থেকে 2 নাম্বার যে প্রসেসটা, 1 থেকে 2 নাম্বার প্রসেসটা কেমন বলো তো? x অক্ষের সমান্তরাল, আর x অক্ষের সমান্তরাল সরলরেখায় কে কনস্ট্যান্ট থাকে? x অক্ষের সমান্তরাল সরলরেখায় y কনস্ট্যান্ট থাকে। আর আমার এখানে y টা কে বলো তো? প্রেসার বা p। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে x অক্ষের সমান্তরাল সরলরেখায় প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, প্রেসারটা, তাহলে আমি বলতে পারি যে 1 নাম্বার 1 থেকে 2 নাম্বার প্রসেসে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট। 1 থেকে 2 নাম্বার প্রসেসে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু দেখো, এবার সেটা হচ্ছে যে আমরা এই 1 থেকে 2 নাম্বার প্রসেসটা আমরা এই পিটি গ্রাফে কিভাবে ব্যাখ্যা করি। 1 থেকে 2 নাম্বার প্রসেসটা আমরা এই পিটি গ্রাফে কিভাবে ব্যাখ্যা করি, একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে যে আমাদের এই পিটি গ্রাফটা এখন ড্র করতে হবে। 1 থেকে 2 নাম্বার প্রসেসে আমরা দেখতে পেলাম যে প্রেসারটা কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট। তো চাপ যদি ধ্রুবক থাকে, তো আমাদের এই p বনাম t গ্রাফেও চাপকে ধ্রুবক রাখতে হবে 1 থেকে 2 নাম্বার প্রসেসের জন্য। তাহলে একটু মন দিয়ে দেখো তো, আমি যদি x অক্ষের সমান্তরালে এরকম একটা লাইন টানি, আমি যদি x অক্ষের সমান্তরালে এরকম একটা লাইন টানি, এরকম একটা লাইন, তাহলে এই লাইনটাও কি বলতো? এই x অক্ষের সমান্তরালে না? আর x অক্ষের সমান্তরাল সরলরেখায় কে কনস্ট্যান্ট থাকে? চাপ বা y কনস্ট্যান্ট থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি গ্রাফটা, নতুন যে গ্রাফটা যদি আমরা এভাবে ড্র করি, খুব একটা ঝামেলা হবে না। 1 থেকে 2 নাম্বার লেখচিত্র এখানে কি মিন করে বলো তো? এখানে মিন করতেছে প্রেসার কনস্ট্যান্ট। আর আমি যে নতুন গ্রাফটা আঁকলাম, সেই নতুন গ্রাফেও কিন্তু আমাদের প্রেসারটা কনস্ট্যান্টই বোঝাচ্ছে। তো এটা আমাদের 1 নাম্বার প্রসেস, এটা 1 থেকে 2 নাম্বার প্রসেস। ওকে, আচ্ছা, একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেসার, তো চাপ কনস্ট্যান্ট থাকে, এরকম জানি চাপ কনস্ট্যান্ট থাকে, এই সূত্রটা জানি কার বলতো? বিজ্ঞানী চার্লসের সূত্র না? বিজ্ঞানী চার্লসের সূত্রে কিন্তু চাপ কনস্ট্যান্ট থাকে। তো চাপ কনস্ট্যান্ট থাকলে চার্লসের ফর্মুলাটা কি হয় বলতো? v is proportional to t। চাপ কনস্ট্যান্ট থাকলে চার্লসের ফর্মুলাটা কি হয়? v is proportional to t, মানে আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। তাহলে একটু দেখো মন দিয়ে, 1 থেকে 2 নাম্বার প্রসেসে, 1 থেকে 2 নাম্বার প্রসেসে কিন্তু আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ যখন 1 নাম্বার বিন্দুর জন্য আমরা আয়তন পাবো এতটুকু, এখান থেকে এতটুকু, আর 2 নাম্বার বিন্দুর জন্য আমরা আয়তন পাবো কিন্তু এতখানি। মন দিয়ে দেখো, 1 নাম্বার বিন্দুর জন্য আমরা আয়তন পাবো এতটুকু, আর 2 নাম্বার বিন্দুর জন্য আমরা আয়তন পাবো কিন্তু এতখানি। তার মানে 1 থেকে 2 নাম্বার প্রসেসে আয়তনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা, তো আয়তন যদি বৃদ্ধি পায়, মন দিয়ে দেখবা, আয়তন যদি বৃদ্ধি পায়, সমানুপাতিকের রুলস অনুসারে টেম্পারেচারও বাড়বে, কারণ আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তো আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রাও কি হবে বলো তো? বৃদ্ধি পাবে। তাহলে আমাদের নতুন যে গ্রাফটা, এই নতুন গ্রাফে আমাদের কি কি ড্র করতে হবে?
আমাদের ড্র করতে হবে এই নতুন মানে এই গ্রাফটায় আমাদের প্রেসারটা কনস্ট্যান্ট ড্র করতে হবে আর টেম্পারেচার বাড়তেছে এটা ড্র করতে হবে। ওকে, তাহলে 1 থেকে 2 নাম্বার লেখচিত্রে প্রেসার কনস্ট্যান্ট আর তাপমাত্রা কি বলতো বৃদ্ধি পাচ্ছে। কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? কারণ আয়তন আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। 1 থেকে 2 নাম্বার প্রসেসে কোন দিকে বলতো আয়তনটা কিন্তু বাড়তেছে, কারণ 1 নাম্বার বিন্দুর জন্য আয়তন এতটুকু আর 2 নাম্বার বিন্দুর জন্য কিন্তু আয়তন এতখানি। তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেসে আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে। তো আয়তন বাড়লে কি হয়, তাপমাত্রাও বাড়ে। তাহলে আমাদের এই গ্রাফটায় কি কি রাখতে হবে, প্রেসারটা কনস্ট্যান্ট করে রাখতে হবে আর তাপমাত্রাটাকে বাড়াতে হবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের তীর চিহ্নটা আমরা এইভাবে দিব। 1 থেকে 2 নাম্বার প্রসেসে খেয়াল করো তো আমরা যেই নতুন যে লেখচিত্রটা আঁকলাম এটা দেখতে কেমন বলো তো। 1 থেকে 2 নাম্বার প্রসেসে খেয়াল করো টেম্পারেচার কিন্তু বাড়তেছে। 1 নাম্বার বিন্দুর জন্য টেম্পারেচার এতটুকু, 2 নাম্বার বিন্দুর জন্য টেম্পারেচার এতখানি। তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেসে টেম্পারেচার কিন্তু আস্তে 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 করে বাড়তেছে। ওকে, আবার খেয়াল করো টেম্পারেচার বাড়তেছে, এই শর্তটা আমাদের মেইনটেইন করে ফেললো। এরপরে আমাদের কি করতে হবে, প্রেসারটা কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা সবাই জানি x অক্ষের সমান্তরাল সরলরেখায় y কনস্ট্যান্ট। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখায় y কনস্ট্যান্ট মানে কে কনস্ট্যান্ট, প্রেসারটা কনস্ট্যান্ট। তাহলে 1 থেকে 2 নাম্বার লেখচিত্রটা এরকমই দেখতে হবে। একটু আমাকে বলো তো এতটুকু আমরা বুঝতে পারতেছি কিনা? আচ্ছা, এবার দেখো এবার ওকে। আচ্ছা, আমি বলবো যে গ্রাফটা আমি কেন এই পি কেন আমরা এভাবে আঁকলাম না, মানে কেন আমরা এই পি বিন্দুর সাথে লাগাই আঁকলাম না, লাইক দিস, এভাবে কেন আঁকলাম না এটা আমি বলবো, সমস্যা নেই। এটা কেউ আপাতত একটু চিন্তা করো যে কেন আমরা গ্রাফটা এভাবে আঁকলাম না, কেন আমরা এই পি এর সাথে পি বিন্দুকে স্পর্শ করে আঁকলাম না, এটা আমরা বলবো। হ্যাঁ, আমরা যেই গ্রাফই ড্র করি না কেন, কারণ আমরা কিন্তু কোনো বিন্দুকে বা কোনো অক্ষকে স্পর্শ করে আঁকবো না। কারণ এর কারণটা একটু তোমরা চিন্তা করলে বুঝতে পারবা। এর কারণটা হচ্ছে যে আমাদের আসলে মানে বাস্তব জগতে প্রেসার, তারপর আয়তন মানে প্রেসার, ভলিউম আর তাপমাত্রা এগুলো জিরো হওয়া সম্ভব না। এগুলো আমি ব্যাখ্যা করব, সমস্যা নেই, আপাতত একটু দেখার চেষ্টা করো। ওকে, আচ্ছা একটু মন দিয়ে দেখো যে এই 2 থেকে 3 নাম্বার প্রসেসটা আসলে কি ব্যাখ্যা করতেছে। 1 থেকে 2 নাম্বার প্রসেসটা আমাদের ব্যাখ্যা করা শেষ। এবার আমরা দেখবো যে এই পিভি ডায়াগ্রামে 2 থেকে 3 নাম্বার প্রসেসটা কি বলছে বা কি ব্যাখ্যা করছে। তাহলে আমরা এখন 2 থেকে 3 নাম্বার প্রসেসটা দেখবো। ওকে, পিভি ডায়াগ্রামের জন্য একটু মন দিয়ে দেখো। 2 থেকে 3 নাম্বার প্রসেসে খেয়াল করো 2 নাম্বারের জন্য আমাদের আয়তন এতটুকু, 3 নাম্বারের জন্য আয়তন এতখানি না। মন দিয়ে দেখো 2 থেকে 3 নাম্বার আসলে কি হচ্ছে বলো তো, আয়তনটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আয়তনটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কেন আমি বললাম, কারণ 2 নাম্বার বিন্দুর জন্য আয়তন এতটুকু আর 3 নাম্বার বিন্দুর জন্য আয়তন এখানে। ওকে, একটু মন দিয়ে দেখো 2 নাম্বার বিন্দুর জন্য আয়তন এতটুকু আর 3 নাম্বার বিন্দুর জন্য আয়তন এতখানি। তাহলে খেয়াল করো 2 থেকে 3 নাম্বার প্রসেসে কিন্তু আয়তনটা বাড়তেছে। ওকে, 2 থেকে 3 নাম্বার প্রসেসে কিন্তু আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। মানে x অক্ষ বরাবর ডানে গেলে কি বলে, ডানে গেলে হচ্ছে x এর মানটা বৃদ্ধি পায়। x অক্ষ বরাবর ডানে গেলে হচ্ছে x এর মান বৃদ্ধি পায় তথা ভুজের মানটা বৃদ্ধি পায়। খেয়াল করো 2 থেকে 3 নাম্বার প্রসেসটা খেয়াল করো x অক্ষ বরাবর ডানে যাচ্ছে না, তো x অক্ষ বরাবর ডানে গেলে x এর ভ্যালু বৃদ্ধি পায় মানে আয়তনটা বাড়ে। ওকে, আবার 2 থেকে 3 নাম্বার প্রসেসে খেয়াল করো চাপটা বা প্রেসার কিন্তু কমে যাচ্ছে। কারণ খেয়াল করো 2 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এখানে, রাইট, আর 3 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা কিন্তু এই জায়গাটায়। ওকে, মন দিয়ে দেখো 2 থেকে 3 নাম্বার বিন্দুর জন্য বা এই প্রসেসটা 2 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত গেছে, তাহলে 2 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এতটুকু এতখানি। হ্যাঁ, আঙ্গুলটা খেয়াল করো। আর 3 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এতটুকু। তাহলে 2 থেকে 3 নাম্বার বিন্দুতে আসলে বা প্রসেসটা 2 থেকে শুরু হয়ে 3 নাম্বার বিন্দুতে যদি শেষ হয় তাহলে প্রেসারটা কিন্তু আস্তে আস্তে করে কমতেছে। হ্যাঁ, ভালো করে বলতে পারো y অক্ষ বরাবর নিচে নামলে কিন্তু প্রেসারটা ড্রপ মানে y এর ভ্যালুটা কমতে থাকে। তাহলে খেয়াল করো 2 থেকে 3 নাম্বার প্রসেস কিন্তু নিচের দিকে নামতেছে মানে y অক্ষ বরাবর নিম্নগামী মানে প্রেসারটা কমতেছে। ওকে, বা এইভাবে চিন্তা করতে পারো 2 নাম্বার বিন্দুর জন্য এই পয়েন্ট ইন্ডিকেট করে, 3 নাম্বার বিন্দুর জন্য এই পয়েন্টটা ইন্ডিকেট করে। তাহলে 2 থেকে 3 নাম্বার প্রসেসে প্রেসারটা কিন্তু এখান থেকে নেমে এতটুকুতে নেমে আসছে। আমরা মূল বিন্দু থেকেই তো মাপি। তাহলে প্রেসারটা ইনিশিয়ালি ছিল এতটুকু 2 নাম্বার বিন্দুতে,
ফাইনালি 3 নাম্বার বিন্দুতে আসার পর প্রেসারটা এতটুকু হয়ে গেছে, মানে প্রেসারটা কমে গেছে। তাহলে দেখো তো 2 থেকে 3 নাম্বার প্রসেস আসলে কি হচ্ছে, প্রেসারটা কমতেছে, প্রেসারটা কমছে, আর আয়তনটা কি পাচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। প্রেসারটা কমছে আর আয়তনটা কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাপারটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, আয়তন বাড়ে, মানে ব্যাপারটা কি বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রেসারের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক জানি কখন হয়, আমরা জানি বয়েলের ফর্মুলায় কিন্তু প্রেসার আর আয়তন ব্যস্তানুপাতিক। আমরা জানি বয়েলের ফর্মুলায় কিন্তু বা বয়েলের সূত্রে কিন্তু প্রেসার আর আয়তনটা ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো বয়েলের ফর্মুলায় জানি, বয়েলের সূত্রে জানি কি কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট থাকে। মানে এই ফর্মুলা সত্য তখনই হবে যখন আসলে ওই গ্যাসের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে বা তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে। আমি আরেকবার বলি, খেয়াল করো, আমাদের এই 2 থেকে 3 এ প্রেসারটা ফল করে, আয়তনটা বৃদ্ধি পায়। তার মানে প্রেসার আর আয়তন কি উল্টা সম্পর্ক না, প্রেসার কমে আয়তন বাড়ে, কি প্রেসার আর আয়তনের হচ্ছে উল্টা সম্পর্ক। তো উল্টা সম্পর্ক হলে সেটা বয়েলের ফর্মুলা, মানে P is proportional to 1/V, আর বয়েলের ফর্মুলায় কি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাদের এই 2 থেকে 3 নাম্বার প্রসেসে, আমাদের এই 2 থেকে 3 নাম্বার প্রসেসটার জন্য কি কনস্ট্যান্ট থাকবে বলতো, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। 2 থেকে 3 নাম্বার প্রসেসের জন্য কি কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। আর 1 থেকে 2 নাম্বার প্রসেসে কিন্তু চাপটা কনস্ট্যান্ট ছিল, ওকে, চাপ বা প্রেসারটা কনস্ট্যান্ট ছিল, আমরা আগেই ব্যাখ্যা করছিলাম, ওকে। আর 2 থেকে 3 নাম্বার প্রসেসে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই গ্রাফে কি কি প্লট করতে হবে, এই গ্রাফে তো আসলে P ভার্সেস T। তাহলে খেয়াল করো, প্রেসারটা কমাতে হবে, প্রেসারটা মানে এই 2 থেকে 3 নাম্বার লেখ অনুযায়ী, আর তাপমাত্রাটা কি রাখতে হবে বলতো, কনস্ট্যান্ট রাখতে হবে। মানে আমরা নতুন যে গ্রাফটা ড্র করব P ভার্সেস T, তো P ভার্সেস T তে আমরা কি কি P ভার্সেস T তে গ্রাফটা আঁকার সময় আমরা কি কি নজর রাখবো বা কি কি খেয়াল রাখবো, আমাদের প্রেসারটা কমাতে হবে, আর তাপমাত্রাটা কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে বা ধ্রুবক রাখতে হবে। তাহলে তাপমাত্রা ধ্রুবক রাখতে হবে মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট রাখতে হবে, ওকে। একটু মন দিয়ে দেখো, তাপমাত্রাটা কনস্ট্যান্ট রাখবো আমরা। তাহলে তাপমাত্রাটা কনস্ট্যান্ট যদি আমরা রাখতে চাই 2 থেকে 3 নাম্বার প্রসেসে, আমরা জানি y অক্ষের সমান্তরাল সরলরেখায় x কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রেসারের সাথে সমান্তরাল করে যদি কোনো রেখা আঁকি, সেখানে x কনস্ট্যান্ট থাকবে, মানে কি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। মোটামুটি আমাদের এখানে গ্রাফটা হবে লাইক দিস, 2 থেকে 3 নাম্বার প্রসেসটা হবে এই এরকম টাইপের কিছু একটা, ওকে। খেয়াল করো, আর আমাদের তীর চিহ্নটা হবে এই বরাবর। কেন এই বরাবর তীর চিহ্ন দিলাম, একটু মন দিয়ে দেখো, আমাদের এই 2 থেকে 3 নাম্বার প্রসেসে কি কি আছে, প্রেসারটা কমতে হবে, তাপমাত্রাকে ধ্রুবক রাখতে হবে। তাহলে আমরা y অক্ষের সমান্তরাল কোন রেখা ড্র করে তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে ফেললাম, মানে আমরা এই শর্তটা ফুলফিল করে ফেললাম। তারপরে হচ্ছে প্রেসারটা কমাতে হবে, তো এই বরাবর তীর চিহ্ন দ্বারা আমরা কি বোঝাচ্ছি, প্রেসারটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ওকে। 2 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এখানে, 3 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এখানে। তাহলে 2 থেকে 3 এ প্রেসারটা কিন্তু ফল করে বা কমে যায়, আর 2 থেকে 3 এ কিন্তু তাপমাত্রাটা ধ্রুবক থাকে। কেন, কারণ 2 থেকে 3 এই রেখাটা আমরা y অক্ষের সমান্তরাল করে আঁকলাম, আর y অক্ষের সমান্তরাল রেখায় একটু মন দিয়ে দেখো যে y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে বা x কনস্ট্যান্ট থাকে। তো আমরা 2 থেকে 3 নাম্বার প্রসেসটা বুঝে গেলাম, আশা করি আমরা এতটুকু, ওকে। তো একটু কষ্ট করে আমাদের কমেন্টে জানিয়ে দাও তো যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, একটু কষ্ট করে কমেন্টে আমাদের বলে দাও যে এতটুকু পর্যন্ত আলোচনা, 1 থেকে 2 আমরা গ্রাফ কিভাবে আঁকলাম, 2 থেকে 3 নাম্বার গ্রাফটা আমরা কিভাবে আঁকলাম, একটু কষ্ট করে জানিয়ে দাও, তারপর আমরা একটু আগাই। একজন কমেন্ট করছো লেখাগুলো দেখছি না, না না, আমাদের আসলে আজকে ইন্টারনেট কানেকশন একদম পারফেক্টলি ঠিক আছে। হয়তো আমাদের একটু ঝামেলা হতেই পারে, তো ইন্টারনেটের কথা তো, হয়তো তোমার বাসার নেটেও সমস্যা থাকতে পারে, আমার বাসার নেটেও সমস্যা থাকতে পারে, বাট আমি চেক করছি, হ্যাঁ, আমাদের আল্লাহর রহমতে সমস্যা নাই। একজন কমেন্ট করছো মাহিদুল হক মোর্শেদ, চ্যাপ্টার 10 মনে হচ্ছে, চ্যাপ্টার 10 মনে হচ্ছে না, আমি একটু ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে আমরা আসলে আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যার গ্রাফের বিশ্লেষণ করতেছি বা গ্রাফের বিশ্লেষণ সম্পর্কিত ধারণা নেওয়ার চেষ্টা করছি বা দেওয়ার চেষ্টা করছি,
ওকে। আর আসিফ আল করিম বলছো ভাইয়া একটু দ্রুত পড়ান। আচ্ছা আচ্ছা, দ্রুত পড়ালে হয়তো তুমি ভালো বুঝতে পারবা, বাট সবাই হয়তো বুঝতে পারবে না, তো একটু স্লোলি আমরা যাই, সমস্যা নেই, আমাদের টাইমের কোনো স্বল্পতা নেই, দরকার হলে আমি যদি টপিক শেষ না করতে পারি আমরা আরেকটা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে আসসালাম তাবাসসুম সুম্মা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশরুরা ইসমাম ইসকান, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। সুপ্রভা তোমাকেও থ্যাংক ইউ। আফসার আলী বিন এনামুল তোমাকেও থ্যাঙ্কস। ওকে আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারতেছি। ওকে, একটু রেসপন্স করো, আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটু কষ্ট করে শেয়ার করতে পারো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে। 2 থেকে 3 নাম্বার প্রসেসটা আমাদের ব্যাখ্যা করা শেষ। 3 থেকে 4 নাম্বার প্রসেসটা খেয়াল করো। 3 থেকে 4 নাম্বার প্রসেসটা তাহলে আমরা একটু মুছে দেই বরাবর। 3 থেকে 4 নাম্বার প্রসেসটা আমরা এখন খেয়াল করার চেষ্টা করব, একটু দ্রুত যাই। হ্যাঁ, 3 থেকে 4 নাম্বার প্রসেসটা একটু মন দিয়ে দেখো। 3 থেকে 4 নাম্বার প্রসেসটা কি বলো তো? y অক্ষের সমান্তরাল রেখা না? তো y অক্ষের সমান্তরাল সরলরেখায় কে কনস্ট্যান্ট থাকে? x কনস্ট্যান্ট থাকে। তাহলে 3 থেকে 4 নাম্বার যে রেখাটা, এই রেখাটায় y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরালে যেহেতু x কনস্ট্যান্ট থাকবে তাহলে v x অক্ষ বরাবর কি আছে? v। তাহলে 3 থেকে 4 নাম্বার প্রসেসে আমাদের আয়তনটা ধ্রুবক থাকবে। ওকে, তাহলে আমি বলতে পারি 3 থেকে 4 নাম্বার প্রসেসে আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। 3 থেকে 4 নাম্বার প্রসেসে আমাদের কি থাকবে বলো তো? আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, আয়তনটা ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে 3 থেকে 4 নাম্বার প্রসেসে আয়তন কনস্ট্যান্ট। আরেকবার বলি কিভাবে। y অক্ষের সমান্তরাল সরলরেখায় x কনস্ট্যান্ট হয়, x এ কি আছে? আয়তন। তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা মানে 3 থেকে 4 নাম্বার প্রসেসে আয়তনটা ধ্রুবক থাকবে। তো এই জন্য আমরা লিখলাম যে 3 থেকে 4 নাম্বার প্রসেসে আয়তনটা ধ্রুবক। আচ্ছা, তো আয়তন যদি ধ্রুবক হয়, আমরা মেবি গে-লুসাকের সূত্রে পড়ছিলাম, বিজ্ঞানী গে-লুসাকের সূত্রে। তো বিজ্ঞানী গে-লুসাকের সূত্রে কি ছিল বলো তো? চাপ তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, চাপ তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক যখন v কনস্ট্যান্ট থাকবে। যখন আয়তন কনস্ট্যান্ট থাকবে তখন চাপ আর টেম্পারেচার পরস্পরের কি বলতো? সমানুপাতিক। যখন আয়তন কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আমরা কিভাবে, আমরা আমাদের মাথায় ফার্স্টে কিভাবে চলে আসলো যে আমরা বিজ্ঞানী গে-লুসাকের সূত্র নিয়ে আমরা কাজ করব? আমাদের আসলো, আমরা দেখলাম, যখনই আমরা দেখলাম যে আয়তনটা কনস্ট্যান্ট, আমরা তো একটু আগে সূত্রগুলো পড়লাম যে বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, তারপর হচ্ছে চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, বিজ্ঞানী গে-লুসাকের সূত্রে আয়তন কনস্ট্যান্ট। তো ঠিক যেই মুহূর্তে আমি বুঝে গেলাম যে আয়তনটা কনস্ট্যান্ট, আমাদের মাথায় চলে আসতে হবে কি বলতো? গে-লুসাকের ফর্মুলা, চাপ তাপমাত্রার সমানুপাতিক। ওকে, যেখানে হচ্ছে আয়তনটা কি বলতো? কনস্ট্যান্ট। ওকে আচ্ছা, তাহলে চাপ তাপমাত্রার সমানুপাতিক আমরা বুঝলাম, এর মানে আসলে কি? খেয়াল করো, 3 থেকে 4 নাম্বার প্রসেস আসলে কি হচ্ছে বলতো? 3 নাম্বার বিন্দুর জন্য চাপ এখানে। ওকে, 4 নাম্বার বিন্দুর জন্য আমরা মোটামুটি চাপের ভ্যালু এতটুকু পাবো। মনে দেখো, 3 নাম্বার বিন্দুর জন্য চাপের ভ্যালু এতটুকু, 4 নাম্বার বিন্দুর জন্য চাপের ভ্যালু এতটুকু। একটু মধ্যে দেখো, একটু মনে দেখলে বুঝতে পারবা। 3 নাম্বার বিন্দুর জন্য চাপের ভ্যালু এতটুকু, আর 4 নাম্বার বিন্দুর জন্য চাপের ভ্যালু এতটুকু, ছোট্ট। ওকে, তাহলে 3 থেকে 4 নাম্বার প্রসেস আসলে কি হচ্ছে বলতো? চাপটা কিন্তু হ্রাস পাচ্ছে। 3 এর জন্য চাপ এখানে এতটুকু, আর 4 এর জন্য এতটুকু। তাহলে 3 থেকে 4 নাম্বার প্রসেসে খেয়াল করো, চাপটা কিন্তু হ্রাস পাচ্ছে। ওকে আচ্ছা, তো চাপ যদি কমে, চাপ যদি হ্রাস পায়, তাপমাত্রা কি হবে বলতো? হ্রাস পাবে বা কমবে। চাপ কমলে তাপমাত্রাও কমবে। তাহলে এই টার্মটা আমাদের মনে রাখতে হবে। চাপ, আমরা যে গ্রাফটা ড্র করব সেই গ্রাফে আমাদের চাপও কমতে হবে, তাপমাত্রাকেও কমতে হবে। মনে রাখো, P ভার্সেস T। তো এই গ্রাফে আমাদের চাপকেও কমতে হবে, তাপমাত্রাকেও কমতে হবে। ওকে, চাপ তাপমাত্রা দুটাকেই হ্রাস পেতে হবে। তো এই গ্রাফটা আমরা কিভাবে ড্র করব? যে চাপকেও আমাদের কমতে হবে, চাপকেও আমাদের কমতে হবে, আবার তাপমাত্রাকেও আমাদের কমাতে হবে। ওকে, একটু মন দিয়ে দেখো, 3 থেকে 4 নাম্বার প্রসেসটা আমাদের এখানে কি ব্যাখ্যা করছে? এখানে বলছে যে আয়তনটা কনস্ট্যান্ট, আর কি বলতো? 3 থেকে 4 নাম্বার প্রসেসে খেয়াল করো, প্রেসারটা কিন্তু ফল করতেছে বা কমছে। আর আমরা জানি আয়তন কনস্ট্যান্ট হলে বিজ্ঞানী গে-লুসাকের ফর্মুলা অনুসারে চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাহলে 3 থেকে 4 নাম্বার যদি প্রেসারটা হ্রাস পায়, টেম্পারেচারও কমবে।
তাহলে প্রেসার হ্রাস পেলে টেম্পারেচারও যদি কমে, তাহলে আমাদের এই গ্রাফটা আসলে প্রেসার বনাম টেম্পারেচার বা চাপ বনাম তাপমাত্রা। এই গ্রাফে আমাদের কি ড্র করতে হবে? চাপও কমাতে হবে, তাপমাত্রাও কমাতে হবে। এটা আমরা কিভাবে আঁকতে পারি একটু মন দিয়ে দেখবা। এটা কিন্তু আমরা লাইক দিস এই বরাবর আঁকতে পারি। একটু মন দিয়ে দেখো, এইভাবে কিন্তু আমরা গ্রাফটা ড্র করতে পারি। তো একটু মন দিয়ে দেখো। আচ্ছা একটু দাঁড়াও আমরা একটু এঁকে নিই। লাইক দিস এই বরাবর আমাদের গ্রাফটা এরকম হতে পারে। ওকে, আমাদের গ্রাফটা কিন্তু এই রকম টাইপের কিছু একটা হবে। ওকে, মন দিয়ে দেখো, আমি এঁকে নেই, তারপর আমি একটু বলি। হ্যাঁ, 3 থেকে 4। ওকে, তো 3 থেকে 4 নাম্বার প্রসেসের গ্রাফটা কিন্তু আমাদের এই বরাবর হবে। কেন এই বরাবর আঁকলাম খেয়াল করো। 3 থেকে 4 নাম্বার প্রসেসে খেয়াল করো, প্রেসারটা কিন্তু কমতেছে। দেখো একটু এখানে আমাদের শর্তটা কি? আমাদের শর্ত হচ্ছে আমাদের প্রেসারটাও কমাতে হবে, তাপমাত্রাটাকেও কমাতে হবে। প্রেসারটাকেও কমাতে হবে, তাপমাত্রাটাকেও কমাতে হবে। তাহলে একটু মন দিয়ে দেখো, মন দিয়ে 3 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা আসলে এতটুকু। দেখো এতটুকু 3 নাম্বার বিন্দুর জন্য। 4 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এতটুকু। তাহলে তীর চিহ্ন আমরা 3 থেকে 4 বরাবর দিলাম। তাহলে খেয়াল করো, 3 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এখানে, 4 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা কমে গেছে। তাহলে প্রেসারটা কিছু ফল মানে কমে যাচ্ছে। আবার খেয়াল করো, 3 নাম্বার বিন্দুর জন্য তাপমাত্রাটা এতখানি। খেয়াল করতেছো, এই যে তাপমাত্রা এতটুকু 3 নাম্বার বিন্দুর জন্য। 3 নাম্বার বিন্দুর জন্য তাপমাত্রাটা এতটুকু, আর 4 নাম্বার বিন্দুর জন্য তাপমাত্রাটা কিন্তু এইখানে। ওকে, এখানে 3 নাম্বার বিন্দুর জন্য তাপমাত্রাটা কিন্তু এতটুকু, আর 4 নাম্বার বিন্দুর জন্য তাপমাত্রা এতটুকু। তাহলে খেয়াল করো, 3 থেকে 4 এর তাপমাত্রাও কমে, 3 থেকে 4 এর প্রেসারটাও কমে। আমরা গ্রাফটা এমন ভাবে ড্র করলাম, এমন ভাবে যে 3 থেকে 4 এ প্রেসারটাও কমে যায়, আবার 3 থেকে 4 এ তাপমাত্রাটাও কিন্তু হ্রাস পেতে থাকে। তাহলে এই জন্য আমরা গ্রাফটা এভাবে আঁকলাম। ঠিক আছে? আচ্ছা, এবার একটু মন দিয়ে শুনবা। আমাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারো বা মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি এটা স্ট্রেট লাইন কেন আঁকলেন? 3 থেকে 4 নাম্বার সরলরেখাটা আপনি কেন বক্ররেখা আকারে আঁকলেন না? 3 থেকে 4 নাম্বার প্রসেসটা আমরা কেন স্ট্রেট লাইন আঁকলাম, কেন আমরা বক্ররেখা আঁকলাম না? এটা আমাদের কোশ্চেন জাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে একটু দেখো, সেক্ষেত্রে ব্যাখ্যাটা কেমন হবে। আমরা তো বুঝলাম যে 3 থেকে 4 নাম্বার প্রসেসটা আসলে বিজ্ঞানী গে-লুসাকের ফর্মুলাটা মেইনটেইন করে। তো বিজ্ঞানী গে-লুসাকের ফর্মুলাটা দেখলাম যে P is proportional to T, P is proportional to T। একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে, সেটা হচ্ছে আমরা জানি সমানুপাতিক উঠায় একটা কনস্ট্যান্ট আনা যায়। সমান সমান দিয়ে একটা কনস্ট্যান্ট আনলাম আমরা, তাহলে P সমান সমান K into T লেখা যায়। তাহলে একটু মন দিয়ে দেখবা, একটু হৃদয় থেকে দেখবা, সেটা হচ্ছে যে প্রেসারটা আমাদের কোন অক্ষে আছে? y অক্ষে আছে। প্রেসারটা আমাদের কোন অক্ষে আছে? y অক্ষে আছে। তাহলে আমরা এই প্রেসারে P এর P y অক্ষে আছে, তাই P এর জায়গায় আমরা লিখলাম y। টেম্পারেচারটা কোন অক্ষে আছে? x অক্ষে আছে, তাই T এর নিচ থেকে আমরা লিখলাম হচ্ছে x। আর K কি কনস্ট্যান্ট না? তো এটাকে আমরা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা m বলতে পারি। তাহলে ব্যাপারটা কি বলো তো, y mx গ্রাফকে ফলো করতেছে না? P is proportional to T। এখান থেকে প্রপোর্শনালিটিটা উঠায় আমরা সমান সমান আর কনস্ট্যান্ট আনলাম। প্রেসারটা বা চাপ y অক্ষে আছে, প্রেসার, তাই আমরা P এর জায়গায় y বসালাম। টেম্পারেচার x অক্ষে আছে, তাহলে T এর জায়গায় x বসালাম, আর কনস্ট্যান্টের জায়গায় আমরা m বসালাম। তাহলে ব্যাপারটা y mx গ্রাফকে সমর্থন করে। তাহলে আমি বলতে পারি যে P is proportional to T, y mx গ্রাফকে সমর্থন করে। আর y mx গ্রাফটা দেখতে আসলে মূল বিন্দুগামী সরলরেখা। y mx গ্রাফটা দেখতে আসলে মূল বিন্দুগামী সরলরেখা। আর যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা y mx গ্রাফটা, তাই আমরা 3 থেকে 4 নাম্বার গ্রাফটা এমন ভাবেই আঁকলাম যাতে 3 থেকে 4 নাম্বার এই রেখাটা মূল বিন্দু দিয়ে গমন করছে বলে মনে হয়। খেয়াল করো, এই 3 থেকে 4 নাম্বার স্ট্রেট লাইনটা আমরা এমন ভাবেই আঁকলাম যেন মনে হয় যে সেটা আসলে মূল বিন্দুগামী সরলরেখা। কেননা 3 থেকে 4 নাম্বার প্রসেসটা
আসলে আয়তন কনস্ট্যান্ট, আর যে প্রসেসে আয়তন কনস্ট্যান্ট থাকে সেই প্রসেসে চাপ তাপমাত্রার সমানুপাতিক হয়। এটা বিজ্ঞানী গেলুসাকের ফর্মুলা। তাহলে একটু মন দিয়ে দেখো যে বিজ্ঞানী গেলুসাক বলছে চাপ আর তাপমাত্রা সমানুপাতিক, আর চাপ আর তাপমাত্রা সমানুপাতিক এই ফর্মুলা আসলে y mx সরলরেখাকে মেইনটেইন করে বা y mx গ্রাফকে সমর্থন করে। তাই আমি 3 থেকে 4 নাম্বার গ্রাফটা এমন ভাবে আঁকলাম যেন সেটা y mx সরলরেখা বা মূল বিন্দু দিয়ে যাচ্ছে বলে মনে হয়, বাট সে মূল বিন্দুতে কিন্তু টাচ করবে না। কারণ এই গ্রাফটা যদি মূল বিন্দুতে টাচ করেও, মূল বিন্দুতে টাচ করা মানে কি টেম্পারেচার 0 কেলভিন হয়ে যাওয়া, আর বাস্তবে তাপমাত্রা 0 কেলভিন হওয়া সম্ভব না। বাস্তব জগতে টেম্পারেচার বা কোনো গ্যাসের তাপমাত্রা বা কোনো প্রসেসের তাপমাত্রা 0 কেলভিন হয়ে যাওয়া কখনোই সম্ভব না। তাই আমরা কিন্তু কখনোই মূল বিন্দু বা x অক্ষ y অক্ষকে টাচ করে কোনো সরলরেখা আমরা আঁকতেছি না। ওকে, প্রেসারটাও 0 হওয়া সম্ভব না, টেম্পারেচারও 0 হওয়া সম্ভব না। ওকে, এইজন্য আমরা কোনো গ্রাফই টাচ করে আঁকতেছি না x অক্ষ আর y অক্ষকে। ওকে, তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। একটু কষ্ট করে বলো তো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, তাহলে আশা করি আমরা এইটুকু আলোচনা বুঝতে পারলাম। এবার আমরা 4 থেকে 1 নাম্বার প্রসেস ব্যাখ্যা করি। 4 থেকে 1 নাম্বার প্রসেস এবার খুব সহজ হয়ে যাবে আমাদের সবকিছু। 4 থেকে 1 নাম্বার প্রসেস একটু দেখো। 4 থেকে 1 নাম্বার প্রসেস, তো 4 থেকে 1 নাম্বার প্রসেসটা দেখো এটা কেমন বলো তো। এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি 4 থেকে 1 নাম্বার প্রসেস আমরা এখন ব্যাখ্যা করব 4 থেকে 1 নাম্বার প্রসেস। তো দেখো এই জায়গাটা কিন্তু আয়তনটা কমতেছে আবার চাপটা কিন্তু বাড়তেছে, খেয়াল করতেছো। 4 থেকে 1 নাম্বার প্রসেসটা খেয়াল করো, আয়তনটা কিন্তু হ্রাস পাচ্ছে, কারণ 4 নাম্বার বিন্দুর জন্য আয়তনটা এতখানি আর 1 নাম্বার বিন্দুর জন্য আয়তনটা কিন্তু এতটুকু। মনে দেখো 4 থেকে যখন প্রসেসটা 1 নাম্বারে যাচ্ছে, 4 নাম্বার বিন্দুর জন্য এতটুকু কিন্তু আমাদের আয়তনটা কিন্তু এতটুকু, আর 1 নাম্বার বিন্দুর জন্য আয়তন কিন্তু এতটুকু। তাহলে দেখো 4 থেকে 1 নাম্বারে কিন্তু আমাদের আয়তনটা হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে 4 থেকে 1 নম্বরে আমাদের অবজারভেশনটা হচ্ছে আয়তনটা কি পায়, হ্রাস পায়, আয়তনটা হ্রাস পায়। আচ্ছা, তো আয়তনটা হ্রাস পাচ্ছে। ওকে, তো আয়তনটা হ্রাস পাচ্ছে এটা আমরা দেখলাম। আবার খেয়াল করো প্রেসারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ 4 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এখানে মানে ছোট্ট প্রেসার, 4 নাম্বার বিন্দুর জন্য ছোট্ট প্রেসার। 1 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা কিন্তু এতখানি, 4 এর জন্য প্রেসারটা এতটুকু, 1 নাম্বারের জন্য প্রেসারটা কিন্তু এতখানি। তাহলে 4 থেকে 1 নাম্বার প্রসেসে কিন্তু প্রেসারটা বাড়তেছে। মনে দেখো 4 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এতটুকু, 1 নাম্বার বিন্দুর জন্য প্রেসারটা এই বিন্দুতে মানে এতখানি। তাহলে 4 থেকে 1 নাম্বার প্রসেসে প্রেসারটা কিন্তু বাড়তে এই জায়গাটায় আসতেছে। ওকে, তাহলে আয়তন কমে আর প্রেসারটা কিন্তু বৃদ্ধি পায়। ওকে, আয়তন কমে আর প্রেসারটা বৃদ্ধি পায়। তাহলে কি দেখো তো আয়তনের সাথে প্রেসারের সম্পর্ক কি উল্টা না? আয়তনের সাথে প্রেসারের সম্পর্ক কি উল্টা না, মানে ব্যস্তানুপাতিক। আমি এখান থেকে বলতে পারি যে চাপ বা প্রেসার আয়তনের কি বলতো ব্যস্তানুপাতিক। এই জানি কার ফর্মুলা, এটা হচ্ছে বয়েলের সূত্রের ফর্মুলা। আর বয়েলের সূত্র, তো বয়েলের সূত্রতে জানি কি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ওকে, চাপ আয়তনের ব্যস্তানুপাতিক এই ফর্মুলা তখনই সত্য হয় যখন তাপমাত্রাটা কি থাকে বলতো কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে কি হয় বলতো টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে আমরা টেম্পারেচার কনস্ট্যান্টের একটা গ্রাফ এঁকে ফেলি। তো আমরা জানি যে y অক্ষের সমান্তরাল সরলরেখায় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা প্রসেসটা নিশ্চয়ই এইভাবে আঁকবো। ওকে, গ্রাফটা এইভাবে আঁকবো। কেন এইভাবে আঁকলাম? তাহলে আমরা এই y অক্ষকে সমান্তরাল করে আঁকলাম এই 4 থেকে 1 নাম্বার প্রসেসটা। y অক্ষকে সমান্তরাল করে কেন আঁকলাম? কারণ আমরা জানি যে y অক্ষকে সমান্তরাল করে কোনো গ্রাফ আঁকলে y অক্ষের সমান্তরাল সরলরেখায় x কনস্ট্যান্ট থাকে, মানে কি কনস্ট্যান্ট, t কনস্ট্যান্ট। এই যে আমরা y অক্ষের সমান্তরাল করে রেখা আঁকলাম, যেখানে তাপমাত্রাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে। তাই আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা এঁকে টেম্পারেচারটাকে আমরা এই 4 থেকে 1 নাম্বার প্রসেসে কনস্ট্যান্ট করে দিলাম। তারপরে কি হচ্ছে বলতো প্রেসারটা কিন্তু বাড়তেছে। ওকে, এই যে প্রেসার বাড়ে আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, প্রেসার বাড়ে আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রেসারটা বাড়াই দিই, তাহলে 4 থেকে 1 নাম্বার প্রসেস আমরা এই বরাবর তীর চিহ্ন দিলে কি হবে বলতো 4 থেকে 1 নাম্বার প্রসেসে কিন্তু প্রেসারটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তেছে আর তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। কেন? কারণ y অক্ষের সমান্তরাল সরলরেখায় x কনস্ট্যান্ট বা তাপমাত্রাটা হচ্ছে ধ্রুবক। ওকে, আশা করি এই আলোচনাটা আমরা বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের p ভার্সেস v গ্রাফ।
আর এটা হচ্ছে আমাদের P ভার্সেস T গ্রাফ। তার মানে এই গ্রাফটা যা যা মিন করতেছে, এই গ্রাফটা যা যা মিন করতেছে, এই গ্রাফটা কিন্তু হুবহু তা মিন করছে। গ্রাফের শেপটা চেঞ্জ হলো কেন? কারণ অক্ষ বা স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে। ওকে, এই কারণে আসলে আমাদের গ্রাফের আচ্ছা, তো আশা করি আমরা বুঝলাম। তো এবার এই গ্রাফটা যেমন আমরা আঁকলাম, তো তোমরা বাসায় একটু চেষ্টা করবা যে আমরা এটা মুছে ফেললাম। ওকে, আমরা এই P ভার্সেস V গ্রাফটা দেখে দেখে আমরা কি আঁকলাম? P ভার্সেস T গ্রাফটা আঁকলাম। তো বাসায় তোমরা চেষ্টা করবা একদম যেভাবে আমরা ব্যাখ্যা করলাম, যেভাবে এই P ভার্সেস V গ্রাফটা দেখে আমরা P ভার্সেস একটু ওয়েট করো, আমরা P ভার্সেস V গ্রাফটা দেখে আমরা বাসায় ট্রাই করব V ভার্সেস T গ্রাফটা আঁকতে। ওকে, V ভার্সেস T গ্রাফটার শেপ কেমন হবে এটা একটু বাসায় আমরা চেষ্টা করব। ওকে, V ভার্সেস T গ্রাফটা মানে এই প্রসেসটা আমরা V ভার্সেস T গ্রাফে কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই মোটামুটি। তো তোমরা ভালো থেকো ততক্ষণ পর্যন্ত। তো তোমাদের যদি এই গ্রাফ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা এই গ্রাফ আমি আজকে যতটুকু ক্লাস করলাম, তো আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ওকে, তো তোমরা ফার্স্টে অবশ্যই তোমাদের পরম দায়িত্ব কি ভিডিওটা আগে পিছে করে দেখবা যে যেই টপিক আমি অনেক ডিটেইলসে আলোচনা করছি, গ্রাফগুলা শেপ কেন এরকম হলো আমি খুব ডিটেইলসে আসলে ব্যাখ্যা করছি। ওকে, তো একটু তোমরা দেখবা যে তোমরা বাসায় কিভাবে প্র্যাকটিস করবে। তোমরা বাসায় ফার্স্টে ফুল ভিডিওটা দেখবা একটু মন দিয়ে। যদি তুমি না বুঝতে পারো, নেক্সট যেদিনই আমি লাইভ ক্লাস নিব, তো তোমার ওই কনফিউশনটা আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর বাসায় থেকো। ওকে, আল্লাহ হাফেজ।